এবার ইন্টার্নশিপে তোমরা নানান দিক দেখছো, ইন্ডিয়ান আর্কিটেকচার, সাইকোলজি, আজকে তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হবে। ডক্টর কল্যাণপ্রভা চ্যাটার্জি রহড়ার বিবেকানন্দ সেন্টিনারি কলেজে ফিজিক্সের অধ্যাপক। বেসিক্যালি আমাদের টপিক হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। ব্যাপারটা দেখো, আমি নিজে ফিজিক্সের স্টুডেন্ট এবং পড়াইও ফিজিক্স, অথচ কথা বলতে এসেছি একটা এমন সাবজেক্ট নিয়ে যেটা আমার সাবজেক্ট ডাইরেক্টলি নয়। তো তোমাদেরও হয়তো ডাইরেক্টলি এটা সাবজেক্ট নয়। তো আমরা সবাই অ্যাকচুয়ালি একটা জিনিস জানার চেষ্টা করব। এখানে আমরা খুব কঠিনভাবে কথা বলার চেষ্টা করব না, এবং আমি বাংলাতেই বলবো যদি তোমাদের কারোর আপত্তি না থাকে। মানে এমন কেউ আছে কি বাংলা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা মানে ইংরেজি বলতে পারি, আর না হলে আমরা বাংলাতেই আলোচনাটা পুরোপুরি করবো, কারণ আমরা সবাই বাঙালি, ফলে আমাদের এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আর যদি কারোর কোনো রকম প্রশ্ন হয়, প্রশ্ন মনে হয়, আমাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে থামিয়ে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমরা সবাই অ্যাকচুয়ালি একটা জিনিস জানার চেষ্টা করব যে আমাদের ভারতবর্ষ ছিল কেন, আমাদের ভারতবর্ষের ব্যাপারে আমাদের কতটা গৌরব থাকা উচিত, সেই ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব আজকের যুগের নিয়ে। হ্যাঁ, তো আমাদের সেই জায়গা থেকে আমরা শুরু করব। তো আমাদের প্ল্যান হচ্ছে অনেকটা এরকম, দেখে ভয় পাওয়ার কিছু নেই। মানে অনেকগুলো টপিক আমি পরপর লিখেছি। তো প্রথমেই আমাদের এটা হচ্ছে কি আমার নিজের কলেজের এন্ট্রান্সের, আমাদের মেইন বিল্ডিং এর এন্ট্রান্স, রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, এটা আমার নিজের কলেজ। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেখানে প্রথমেই আমরা যেটা আলোচনা করবো যে ওয়াই ইট ইজ রিলেভেন্ট। আজকের যুগে দাঁড়িয়ে এটা কেন প্রয়োজনীয় বা এটা কি প্রয়োজন আছে। তার পরবর্তীকালে আমরা দেখছি যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়ে হিন্দু নিউমারালস, মানে সংখ্যা। এখানে হিন্দু নিউমারালস কথাটা ইউজ হয়েছে একটা ডেমোগ্রাফিক্যাল পার্সপেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু হিন্দু যে অর্থে আজকের দিনে ব্যবহার হয় সেই অর্থে হিন্দু নয়। এই হিন্দু কথাটা এসেছিল আমাদের সিন্ধু নদের এই পাড়ে যে মানুষরা থাকে, বসবাস করে, তাদের পার্সিয়ানরা বলতেন সিন্ধ, বা অ্যাকচুয়ালি ওরা উচ্চারণ করতে পারতো না, সেই জন্য হিন্দ, সেখান থেকে কথাটা হয়েছে হিন্দু। হ্যাঁ, এবং সেই কারণে হিন্দু নিউমারালস প্রথম, মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো অর্গানাইজড রিলিজিয়ানের কথা আমরা বলছি। সেই সময় যারা এই ভূখণ্ডে বসবাস করতে তাদের আমরা হিন্দু বলে জানি। হিন্দু নিউমারালস, ওয়ার্ড নিউমারালস, প্লেস ভ্যালু নোটেশনস, এই সংখ্যা নিয়ে ভারতবর্ষীয় মানুষরা কি কি কাজ করেছিলেন সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা জানার চেষ্টা করব শূন্য এবং ইনফিনিটি বা অনন্ত, শূন্যতা এবং নেতি নেতি একটা কথা আমরা সংস্কৃতে শুনে থাকি, সেই শব্দটা কিভাবে আমাদের কাছে জিরো এবং ইনফিনিটি কনসেপ্টকে নিয়ে এসেছি। তারপরে আমরা জানার চেষ্টা করব আজকের দিনে যেটা খুব প্রয়োজনীয়, যেমন ধরো তোমরা প্রত্যেকটি কম্পিউটার কোনো না কোনো সময় চালাও, এবং কম্পিউটারে যেভাবে ডেটাকে রাখা হয় সেই ডেটাটা রাখার পদ্ধতি হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো সেই বাইনারি নাম্বারস কিভাবে ইন্ট্রোডিউস হয়েছিল এবং সেটা ভারতবর্ষেই ইন্ট্রোডিউস হয়েছিল। হ্যাঁ,
সেটা বেশ ইন্টারেস্টিং যে মানে সম্পূর্ণভাবে একটা অন্য আঙ্গিক এটা ইন্ট্রোডাকশন হচ্ছে। এরপরে আমরা ফিবোনাকি সিরিজ বলে একটা সিরিজ আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ। সেই সিরিজটা আমাদের ভারতবর্ষে যে ছিল তার সঙ্গে ধরো ম্যাথমেটিক্যাল অনেক অপারেশন যেমন স্কোয়ার রুট নেওয়া, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আইডিয়া তখনকার দিনে মানুষের কাছে ছিল। কারণ আমরা আসবো কেন এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে সাম অফ সিরিজ, মানে সিরিজ মানে হচ্ছে যে অনেকগুলো একসঙ্গে সংখ্যা যদি পরপর রাখা হয়, সেই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা কি পেতে পারি। ধরো যাক আমরা বললাম যে এখানে মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে, প্রত্যেকের একটা করে নাম্বার দেওয়া হবে, 1 2 3 করে 100 পর্যন্ত। তাহলে টোটাল যোগ করতে হবে আমাকে যদি জিজ্ঞেস করা, তাহলে এটাকে বলা হবে সাম অফ সিরিজ। ঠিক, এটা একটা এক্সাম্পল। আর কি কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে আমরা বীজগণিতের ক্ষেত্রে যে ইকুয়েশনস দেখতে পারি, যেমন দ্বিঘাত সমীকরণ, তোমরা নাম শুনেছো, শ্রীধর আচার্যের নাম শুনেছো, নিশ্চয়ই শুনেছো, ছোটবেলা থেকেই শুনেছো। সেই দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে এসেছিল আমাদের কাছে, তার সঙ্গে জিওমেট্রি, জ্যামিতি, বাংলায় আমরা যেটাকে জ্যামিতি বলি, জিওমেট্রি বা জ্যামিতি, সেইটা আইডিয়া কোথা থেকে এসেছিল। ইভেন ইনফ্যাক্ট এই যে জিনিসগুলো সম্পূর্ণভাবে ভারতবর্ষে এসেছিল, ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভটা কিন্তু সম্পূর্ণ অন্য ছিল। একটা রিলিজিয়াস কোয়েস্ট, মানে সেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে মানুষ দেখার চেষ্টা করেছিল যে কিভাবে কোনো যজ্ঞ করা যাবে, তার বেদি কিভাবে তৈরি করতে হবে, এইসব নিয়ে আগেকার দিনের মানুষের প্রচন্ড স্ট্রিক্ট রুল ছিল যে যজ্ঞ করতে গেলে যজ্ঞ পারফেক্ট হতে হবে, সেই পারফেকশনের জন্য যজ্ঞের বেদি নিখুঁত হতে হবে। সেই নিখুঁততার জন্য কিন্তু ম্যাথমেটিক্সের ইন্ট্রোডাকশন হয়েছিল। মানে একদম অন্য জায়গা থেকে আমরা দেখতে পাবো যে ম্যাথমেটিক্যাল আসপেক্টগুলো ভারতবর্ষে আলাদা ছিল। ধর্ম, জীবনযাত্রা, সমস্ত কিছু ওতপ্রোতভাবে জড়িত ছিল। ঠিক আছে, তার সঙ্গে ট্রিগোনোমেট্রি বা ট্রিগোনোমেট্রি যাকে বলে, সেই জিনিসগুলো এসছে, এবং ক্যালকুলাস, যে জিনিসটা আমরা আজকের দিনে খুব অ্যাডভান্স ম্যাথমেটিক্স লেভেলে জানি যে ক্যালকুলাস বা কলনবিদ্যা, বাংলায় বলা হয় কলনবিদ্যা, এই জিনিসটাও কিন্তু ভারতবর্ষেরই একটা বড় রকম কন্ট্রিবিউশন আছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে হয়তো খুব বেশি করে জানা নেই, বা জানা থাকলেও খুব ছোটখাটো বিষয় আমাদের কাছে আছে। তো আমাদের আজকের প্রধান আলোচনার বিষয় হচ্ছে কি, এক জায়গায় মোটামুটি জিনিসগুলোকে আমরা খুব কঠিন অঙ্কের ভাষা নিয়ে কথা বলবো না, আমরা শুধু ইনফরমেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শেয়ার করবো। কিন্তু ভবিষ্যতে যদি আমাদের আইডিয়াটা এরকম থাকবে যে ভবিষ্যতে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এরকম একটা সাবজেক্টে, এটা এখন একটা ইন্ডিয়া গভর্নমেন্টের দিক থেকে একটা খুব বড় রকম ড্রাইভ আছে যে এই ব্যাপারে ভারতবর্ষে কি কি কাজ হয়েছিল সেইগুলোকে আরো সামনে আনা, সাধারণ মানুষের সামনে আনা এবং ছাত্রছাত্রীদের সামনে নিয়ে আসা, যাতে আমরা আমাদের মানে পুরোনো দিনের যে গৌরবময় অধ্যায় ছিল সেইগুলো নিয়ে খুব গর্ববোধ করতে পারি, এবং তার সঙ্গে আমাদের নিজেদের এগিয়ে যাওয়াটাকেও আরো বেশি করে মহিমান্বিত করতে পারি। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা সামান্যভাবে যেগুলো অ্যাড করবো সেগুলো হচ্ছে গিয়ে হিন্দু অ্যাস্ট্রোনমি, সেই সময়কার অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা কেমন ছিল, ক্যালেন্ডার তৈরি, এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা কিন্তু ক্যালকুলেশনের জন্য খুব জরুরি ব্যাপার ছিল, এবং কসমোলজি, যেখানে সময় খুব প্রয়োজন ছিল। অ্যান্ড দেন যারা সেই মানুষগুলো আছেন তাদের সম্পর্কে আমরা কথা বলে এই ব্যাপারটা শেষ করার চেষ্টা করি। ওকে, সো আমরা যেটা বলতে চাইছিলাম যে আমাদের আজকের দিনে রেলেভেন্স কি। দেখো, আমি দুরকম ছবি লাগিয়েছি, একটা দিকে ওয়েস্টার্ন সায়েন্টিস্ট
বলে যারা পরিচিত আছেন তাদের ছবি, এদের আমরা অনেকেই চিনি। এদের মধ্যে অনেক ছবি আমাদের কাছে কিন্তু চেনা। আইনস্টাইন আছেন, নিউটন আছেন, গ্যালিলিও আছেন, তাই না? এদের আমরা নাম শুনেছি প্রচন্ড পরিমাণে। কিন্তু বাকি আরেকদিকে দেখো ছবিগুলো, সেগুলো দেখে আমাদের সায়েন্টিস্ট নাই মনে হতে পারে। আমাদের মনে হতে পারে কোনো গেরুয়া বসন পরিহিত সাধু ঋষি মুনি। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে এইটা মানে এই যে আমাদের কাছে একটা মানে ইংরেজি শিক্ষা বা এত বছরের আমাদের পড়াশোনার যে মাধ্যম, তাতে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের দেশীয় যে জায়গাগুলো ছিল, যেগুলো নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারতাম, সেগুলোকে অনেকটাই ইগনোর করা হয়েছে। কিন্তু এই যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তারা যেমন একাধারে মনন করতে, আধ্যাত্মিক মননশীলতার জায়গায় তারা অত্যন্ত উন্নত অবস্থায় ছিলেন, তার সঙ্গে সঙ্গে তারা এই বিজ্ঞানের চর্চা ব্যাপারটাও কিন্তু সঙ্গে সঙ্গে করেছে। এবং তারা একাধারে, আমাদের ভারতবর্ষের একটা অদ্ভুত কালচার ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষে কেউ যদি ধরুন ম্যাথামেটিশিয়ান হন, তিনি শুধু ম্যাথামেটিশিয়ান হলে তাকে খুব একটা পাত্তা দেওয়া হতো না, তাকে একাধারে কবিও হতো। কারণ কবিতার ছন্দ যদি তিনি না লিখতে পারতেন, তাহলে তার যে অঙ্কের যে ফর্মুলা বা অঙ্কটাকে তিনি বলতে চাইছেন, সেটা সাধারণ মানুষ কি করে মনে রাখে যদি ছন্দে না লেখা, ছন্দ যদি না থাকে সেখানে সেটাকে মনে রাখা খুব সহজ নয়। সেই কারণে তাকে কিন্তু একাধারে ছন্দের উপর দখল রাখতে হতো। তাহলে বুঝতেই পারছো যে বিদেশে কিন্তু এই ব্যাপারটা কোনো ব্যাপার ছিল না। মানে সায়েন্টিস্ট ঠিক আছে, ওনারা কোনোদিন মানে কবিতা লিখলেন না লিখলেন এটা নিয়ে কেউ বদার করে, ওনারা সায়েন্স লিখেছেন এবং সেটাকে মানুষ যোগ্যতার সঙ্গে জায়গা দিয়েছে। কিন্তু আমাদের দেশের কালচারটা একেবারেই অন্যরকম ছিল, কারণ সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং লম্বা সময় ধরে মানুষ যে মনে রাখতে পারবে তার জন্য ছন্দ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষীয় ঋষিমুনিরা যারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তাদের মধ্যে দেখা গেছে প্রত্যেকেই এক একটা ছান্দিক মাধ্যমকে কেন্দ্র করে তাদের যে কোনো অঙ্কের বিভিন্ন দিকের বা বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে তারা লিখে গেছে। ঠিক আছে, সো আমরা যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে হিন্দু নিউমারালস এবং তা ওয়ার্ড নোটেশনস, নিউমারালস আর প্লেস ভ্যালু নোটেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া আমাদের কাছে সারা বিশ্বের জন্য। কারণ এই সংখ্যা ব্যাপারটা মানুষ কিন্তু তার শুরু থেকে বিভিন্ন জায়গায় যে যারাই থেকেছে তারা কিন্তু কাউন্টিং ব্যাপারটা করার চেষ্টা করেছেন। যখন তারা একটা স্থায়ী বসতি স্থাপন করেছে, মানুষ যখন স্থায়ী হওয়া শিখল, তখন থেকে কাউন্টিং ব্যাপারটা তার হাতে এসেছিল। কারণ তাকে কাউন্ট করতে হতো কতগুলো গরু আছে, ঘোড়া আছে, হ্যাঁ, বা কতটা শস্য তারা তৈরি করবে। এই কারণে তাদের কাউন্টিং এর প্রয়োজন হয়েছে। এবং কাউন্টিং করার জন্য তার কাছে সবচেয়ে আগে যেটা এসেছিল তার নিজস্ব হাত এবং পা। হাতে পাঁচটা 10টা আঙুল এবং পায়ে 5টা 10টা, মানে টোটাল 20খানা আঙুল। আমরা এই হিসাব এটাকে বলা হয়, এই জন্য বলা হয় ন্যাচারাল নাম্বার, এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। এখন এই ন্যাচারাল নাম্বারের সমস্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত কাউন্টিং এই মানে অনেক সভ্যতায় মানুষ করেছে। 10 এই যে নাম্বারটা, এটা একটা নাম্বার ছিল আগে, এটার কোনো মানে এই যে 10 মানে 1 এর পেছনে একটা শূন্য লেখা হয়েছে, এই নাম্বারটা কিন্তু অস্তিত্বে ছিল। এখন আমরা দেখতে পাবেন যে আস্তে আস্তে কিভাবে ব্রাহ্মী নিউমারালস থেকে আস্তে আস্তে সংস্কৃত
নিউমারালসে এসছে এবং আজকের দিনের নাম্বার তৈরি হয়েছে। তো এখানে এই যে শূন্য যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ ছাড়াও অন্যান্য জায়গাতেও মানুষ বুঝেছিল কিছু একটা থাকার দরকার। এমন নয় যে সেটা ভারতবর্ষেই শুধু বুঝেছে, মানুষ সবাই বুঝেছিল, কিন্তু এটাকে কিভাবে ব্যবহার করা হবে এটা নিয়ে যথেষ্ট পরিমাণে সমস্যা ছিল হ্যাঁ তখনকার দিনে। আর এই মানে ভারতবর্ষের বাইরে এই যে ডিজিট মানে এই যে 0 থেকে 1 থেকে শুরু করে 9 এবং 0, এইটাকে প্রথম যারা নিয়ে গেছিলেন তারা হচ্ছেন আরবস। কারণ আরবের সঙ্গে ভারতবর্ষের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। তখন ব্যবসায়ীদের মধ্যে এই কাউন্টিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তাদের কাউন্ট করতে হতো। এবং সেইখান থেকে আরবরা প্রথম বুঝতে পারেন যে ইন্ডিয়ান মানুষজন একটা অসাধারণ কাউন্টিং সিস্টেম আবিষ্কার করে ফেলেছে, যেটা ইউরোপ আবিষ্কার করতে পারে। মানে গ্রিক, রোমানস, ব্যাবিলনিয়ান এদের আবিষ্কার করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কিন্তু অন্যরকম ছিল। মানে এখানে আমরা বলতে পারি যে এই যে দেখা যাক, এই কারণে আজকের দিনে এই নাম্বার যে আমরা লিখি 1 থেকে শুরু করে 9 এবং 0, এগুলোকে হিন্দু আরবিক নিউমারালস বলা হয়। সারা বিশ্বে এই 10টা সংখ্যাকে হিন্দু আরবিক নিউমারালস বলে পরিচিত। প্রথম দিকে লোকজন ভেবেছিল যে এটা আরবসরা ইয়ে করেছে, তারপরে মানুষ বুঝেছিল যে আরবরা হিন্দু মানে ইন্ডিয়া থেকে সেটা পেয়েছে। যেমন আল-খোয়ারিজমি বলে খুব বিখ্যাত একজন আরবিয়ান সায়েন্টিস্ট ছিল। আল-খোয়ারিজমি অসাধারণ একজন বিজ্ঞানী, কিন্তু উনি 3টে বই লিখেছিলেন এবং সেই বইগুলো আমরা পরে আসবো। সেই বইগুলো কিন্তু সম্পূর্ণই ভারতবর্ষীয় আইডিয়া থেকে লেখা এবং সেই বইগুলোতে নামেও সেটা লেখা আছে। যেমন এই যে আমরা বলছি যে আজকের দিনে আমরা নাম্বার কত সহজে বলে দিই, যেমন 253 একটা নাম্বার, 253 আমি পরপর লিখলাম, এটা কিন্তু একটা সিম্বল, এটা নাম্বার না। এটা নাম্বার হতে গেলে এই যে 253 লিখলাম, এটাকে বলা হয় সিম্বল, এটা অ্যাকচুয়াল নাম্বার না। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। হ্যাঁ, কেন আমরা একটু পরেই আসছি। দেখো, আমরা যেমন বলছিলাম যে সেভারাল রিলিজিয়ান্স তো আমাদের এই অ্যালফাবেট মানে এই অ্যাডিটিভ ডেসিমাল সিস্টেম বের করেছিল। এবং যেমন দেখা যায় যে রোমান সিস্টেম কেমন হয়, x লেখা মানে 10, xx মানে হচ্ছে 10 প্লাস 10, এটাকে অ্যাডিটিভ লেখা, ঠিক আছে, যোগ করে xx মানে 10 20। তাহলে আবার xvr কত হচ্ছে 10 প্লাস 5 প্লাস 1, ঠিক আছে 60। ঠিক এটাকে বলা হয় অ্যাডিটিভ নিউমারালস। আবার সাবট্রাকটিভ নিউমারালস কি, যদি i আগে লিখি, ix মানে 10 মাইনাস 1, i মানে হচ্ছে মাইনাস 1, এক বিয়োগ করা হচ্ছে, কমা আগে দেওয়া হচ্ছে, ঠিক আছে। iv যেমন 4 লিখবো না, iv মানে 5 মাইনাস 1 4। সো ঠিক সেরকম il, l মিন্স 50। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করার যে এরকম নাম্বারগুলো কিন্তু 50 একটা ডিফারেন্ট l দিয়ে লেখা হচ্ছে, ঠিক তেমনি আমরা দেখব 100কে c দিয়ে লেখা হবে। মানে প্রত্যেকটার জন্য আলাদা সিম্বল আছে রোমান সিস্টেম। এখন রোমান সিস্টেম তখনকার দিনে ইউরোপের সবচেয়ে ইম্পর্টেন্ট সিস্টেম এটাই ছিল, যেটা নিয়ে ওরা কাজ করত। আচ্ছা, ধরা যাক 13কে আমরা 8 দিয়ে গুণ করতে চাই, 13কে 8 দিয়ে গুণ করতে চাই, আমরা জানি সহজ ব্যাপার 104, তাই না? এমনিতে আমরা
মুখে মুখেই করতে পারি আজকে। কিন্তু তখনকার দিনে মানুষ কিভাবে করতো? তখনকার দিনে করতে গেলে প্রথম 13, তারপরে সেকেন্ড 13 যোগ করতে হবে, তাহলে কত হবে? 26। দেখো 26 মানে x x v i, তাই তো? x x মানে 20, v মানে 5, i মানে 1, তাহলে 26 হলো। এরপরে x x i x i i, তার মানে আরো 13 যোগ করা যাবে, তাহলে কি হবে? 3 13 39, তাহলে x x x i x। তাহলে কিছু বলবে? হ্যাঁ i রোমানে i হচ্ছে গিয়ে আমরা যদি আগে লিখি সংখ্যা, তাহলে সেটা সিম্বলিজম হচ্ছে মাইনাস, আর যদি পরে লিখি তাহলে সেটা হচ্ছে প্লাস। ঠিক আছে? vi মানে হচ্ছে 6 আর iv মানে হচ্ছে 5 minus 1। ঠিক আছে? ওকে, তাহলে এরকম ভাবে আমি যদি যেতে চাই, তাহলে 4 দ্বারা 52 হয়। 52 মানে 50 into 50 plus 2 i i। সো দেখো কত কনভার্সন প্রসেস হয়ে যাচ্ছে যখন আমরা এইখানে আসছি 7 7 দ্বারা 91, তাহলে 91 মানে হচ্ছে গিয়ে c মানে 100, তার থেকে x কম মানে 10 কম মানে 90 প্লাস 1। ভীষণ একটা জটিল প্রসেস আমাকে মাথায় রাখতে হচ্ছে, তাই না? এবং 104 মানে হচ্ছে গিয়ে xiv, সো এই civ। সো বুঝতেই পারছো, তাহলে এরকম ভাবে যদি তোমাকে হিসেব করতে হয় কতটা খাটনি তোমার হতে পারে। সো মানে ভীষণ স্লো প্রসেস, এই নাম্বার সিস্টেম কিন্তু ভীষণ স্লো। এবং মজার ব্যাপার হচ্ছে এই নাম্বার সিস্টেম মানে আমরা যত বড় গ্যালিলিও বা আর্কিমিডিস এদের আমরা অসম্ভব বড় বিজ্ঞানী বলে জানি, তারা সত্যি বড় বিজ্ঞানী, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা এই ইন্ডিয়ান নিউমেরাল সিস্টেম কিন্তু আবিষ্কার করতে পারে। তাদের মাথাতেও ব্যাপারটা আসেনি যে এইরকম একটা এফিশিয়েন্ট মেকানিজম আবিষ্কার করা যেতে পারে। ঠিক আছে? এবং এখন ভারতবর্ষে ব্যাপারটা কিরকম ছিল? ভারতবর্ষের ব্যাপারটা ছিল, এখনকার দিনে যদি জার্মান কেউ জানে তাহলে তারা বুঝতে পারবে সংস্কৃত এবং জার্মানে নাম্বারকে একই রকম ভাবে লেখা। যেমন ধরা যাক যে 23 কে জার্মান ভাষাতেও লেখা হয় মানে 3 and 20। আমরা যেমন ইংরেজি বলছি তখন 23 20 and 3 বলবো, কিন্তু আমাদের মানে জার্মান ভাষাতে কিন্তু এরকম 3 and 20। ঠিক তেমনি মানে আমাদের যে বেদ যে ভাষায় লেখা ছিল সংস্কৃতে, সেখানেও কিন্তু একই রকম যে 12 এটাকে লেখা হবে 2 and 10, 2 দশম সেকেন্ড 2 এবং দশম। So 53 means 350। মানে all the ইন্ডো-ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা আজকের দিনে যেগুলো জানি, ইন্ডো-ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বলে সবকটার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি সংস্কৃত। এবং সেই কারণে জার্মান বা সেই রকম লিথুয়ানিয়ান ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজে লেখা মানে নাম্বারকে লেখা মানে ওয়ার্ড নিউমারালস লেখার কিন্তু স্টাইলটা ইংরেজিতে অন্য। ইংরেজিতে আগে ম্যাক্সিমামটাকে বলা হয়। তারপর যেমন আমরা মানে কিছু এক্সাম্পল দিতে পারি যে ঋগ্বেদে এরকম একটা নাম্বার লেখা আছে, বিগ নাম্বার কত 60,099। তো এটাকে কিরকম ভাবে লেখা হচ্ছে 60,990, 9 আগে 90। বা দেখা যাক ঋগ্বেদে আরেক জায়গায় মেনশন করছে 3,30930। এতজন মানে এটা কোথায় দেওয়া আছে যে as the count of people in a
যজ্ঞে এতজন মানে 3,339 জন মানুষ জমা হয়েছে। তো তখনকার দিনে যজ্ঞ মানে ব্যাপারটা বিরাট ইম্পর্টেন্ট ছিল, এখান থেকে বোঝা যায়। এবং সেটা মানে ওয়ার্শিপ অ্যারাউন্ড দ্য ফায়ার, ঋগ্বেদের 10th চ্যাপ্টারে 52th ভার্স এটা এই নাম্বারগুলোকে ডিফাইন করছে। ওকে, সো নাম্বারস এবং নিউমারালসের ক্ষেত্রে আমাদের আইডিয়া, যে বেদে যে আইডিয়াটা ছিল সেটা কিভাবে কাউন্টিং হবে সেগুলো শুল্বসূত্র বলে একটা বই তখনকার দিনে। এবং শুল্বসূত্র কিন্তু একজনের লেখা নয়, অনেকগুলো শুল্বসূত্র লেখা হয়েছে। মানব শুল্বসূত্র লিখেছেন, কাত্তায়ন বলে একজন ঋষি শুল্বসূত্র আছে, তোমরা নাম শুনে থাকবেন। এবং বোধায়নের শুল্বসূত্র আছে, যেটা খুব ইম্পর্টেন্ট শুল্বসূত্র বলে পাওয়া যায়। শুল্বসূত্র মানে কি? শুল্ব মানে হচ্ছে গিয়ে রোপ, দড়ি, এবং সূত্র মানে হচ্ছে গিয়ে সেই দড়ি দিয়ে যে মাপঝোপ করা হয়, ঠিক আছে? তো দড়িকে ইউজ করে, দড়িকে একটা একক হিসাবে একটা নট বেঁধে বেঁধে তখনকার দিনে মাপা হতো। এবং সেইটার উপরে ডিফাইন করা হয়েছিল কিরকম ভাবে না, নাম্বার from 1 to 10 have specific names। এগুলোর নাম থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা নাম আমরা দিয়েছি। এরপরে কি বলছে, আফটার 10 স্পেসিফিক ওয়ার্ডস আর ডেজিগনেটেড ফর 20 30, মানে মাল্টিপল অফ 10 কে আমরা আলাদা নাম দিয়েছি। 20 30 মানে 20 30 এরকম ভাবে 100। আর বাকি যে কোনো সংখ্যা এগুলো এদের কম্বিনেশন থেকে তৈরি। বাকি যে কোনো নাম্বারকে তুমি শুধু কম্বিনেশন থেকে, মানে 22 তুমি লিখতে যাও, 20 এবং 2। বাট তোমার কাছে এই যে দেখো, তার মানে 10টা নতুন, মানে 10টা নাম, এবং এই 20 30 ধরে 100 পর্যন্ত যে নামগুলো দেওয়া হলো 9টা নাম, তার মানে টোটাল 19টা। এই 19টা নাম দিয়ে তুমি বাকি সমস্ত নাম্বার, পৃথিবীর যত নাম্বার চাও বানিয়ে ফেলতে পারো। হাউ এফিশিয়েন্ট প্রসেস ক্যান, কতটা এফিশিয়েন্ট হতে পারে। এখন আর কি বলছে যে আফটার 100 পরে আবার তুমি 1000 তার একটা নাম দেবে, 10,000 নাম দিলে, সহস্র, হ্যাঁ, শতক, সহস্র, অযুত, লক্ষ, অর্বুদ, কোটি, এইরকম নামগুলো আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি। কিন্তু এই যে জিনিসটা এত সহজ ছিল তখনকার দিন। মানে একটা ইউরোপিয়ান গল্প আছে যে দুজন ব্যবসায়ী কথা বলছেন নিজেদের মধ্যে, বলছেন যে একটা হাইয়েস্ট নাম্বার। একজন অনেক ভাবনা চিন্তা করে সে বলল যে 3, এবং তারপর অপোনেন্টকে বলল যে তুমি একটা হাইয়েস্ট নাম্বার। সে প্রচুর ভাবনা চিন্তা করে, মানে জিততে গেলে তাকে হাইয়েস্ট তার থেকে বেশি বলতে হবে। হি টোল্ড 4। এই একটা অবস্থা ছিল ইউরোপে একটা সময়। আজকের দিনে জিনিসটা তার হয়, কিন্তু সেটা এক সময়কার অবস্থা এটা ছিল। মানুষ কিন্তু কাউন্টিং ব্যাপারটা এত সহজ, আজকের দিনে আমরা যেমন ভাবে আচ্ছা কাউন্ট করে ফেলছি, ব্যাপারটা এত সহজ ছিলই না। কিন্তু সেখানে ভারতবর্ষের লোক একদম অদ্ভুত রকম ভাবে প্রচন্ড বড় বড় নাম্বার নিয়ে তাদের ফ্যাসিনেশন ছিল। এবং মানে কিরকম ভাবে বলা হচ্ছে যে তার নাম্বার অফ অ্যাটমস এই ইউনিভার্সে কত আছে, এজ অফ ইউনিভার্স কি হবে, সাইজ অফ অ্যাটম কি হবে, এই সমস্ত জিনিস নিয়ে তারা ভাবনা চিন্তা করেছে। মানে সেই সময় ভেবে দেখো যে ভেরি লার্জ নাম্বার এন্ড ভেরি স্মল নাম্বার, খুব বড় নাম্বার এবং খুব ছোট নাম্বার, সব নিয়ে মানে ভারতবর্ষের তোমরা বৌদ্ধ ফিলোসফি পড়ো, জৈন ফিলোসফি পড়ো, এবং দেখবে যে এখানে অনেক বড় বড় আচার্যরা আছেন যারা এরকম বড় বড় নাম্বার নিয়ে কথা বলছে। খুব মজার ব্যাপার হচ্ছে অলবিরুনি, যিনি খুব নামকরা
এবং ফিলোসফার, ইসলামিক ফিলোসফার ছিলেন। উনি 11th সেঞ্চুরিতে ভারতবর্ষে ছিলেন। হ্যাঁ? উনি লিখছেন যে হিন্দুজ হ্যাভ দেয়ার প্যাশন ফর লার্জ, ক্রিটিসাইজ করছেন। উনি ক্রিটিসাইজ করছেন, বলছেন যে খারাপ, মানে